ওকে, তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা লাইন সেগমেন্ট টুল, এরপরে রয়েছে আর্ক টুল, স্পাইরাল টুল এবং ব্রাশ টুলের কাজ আজকে আমরা দেখব। দু একটা প্রজেক্টও আমরা তৈরি করব। ওকে, তো প্রথমেই ইলাস্ট্রেটর ওপেন করে নেই। ওকে, ওপেন করলাম। এইবার আমি ফাইল থেকে যদি নিউতে যাই, নিউ থেকে একটা ডকুমেন্ট নিয়ে নেই। আমরা 10x10 ইঞ্চি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। ওকে, এইখানে আমি লাইন সেগমেন্ট টুলের কাজ করব। লাইন সেগমেন্ট টুল কোনটা? আমার পেন টুলের ঠিক নিচে যেটা, এটাকে একটু বের করে নিয়ে আসি এইভাবে। ওকে, লাইন সেগমেন্ট টুল এই প্রথমটাই, এটাকে যদি আমি জাস্ট একটা ক্লিক করে এভাবে টান দেই, একটা কালার প্লেস হলো। কি কালার প্লেস হলো? এটা স্ট্রোক কালার প্লেস হলো। লাইন সেগমেন্ট টুল হচ্ছে স্ট্রোক কালার। বাট আমি যখন সিলেকশন টুলে স্বাভাবিকভাবে ছিলাম এবং এটাকে যদি ডিলিট করে দেই, এখন দেখতে পাচ্ছি আমার ফিল কালারটাও বন্ধ। ফিল কালারটা যদি ওপেন করে দেই, ফিল কালারটা ওপেন করে দিলাম, লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করলাম, এবার আবারও ক্লিক করে একটা ড্র্যাগ করি, দেখেন ফিল কালারটা অটোমেটিক নান হয়ে গেল বা বন্ধ হয়ে গেল। কেন হলো? তার কারণ হচ্ছে লাইন সেগমেন্ট টুল সবসময় স্টক কালারে পরিণত হয় বা স্টক কালারেই প্লেস হয়। ওকে, আমরা যদি এই স্ট্রোকটাকে একটু মোটা করে দেই, ওকে এতটুকু দিলাম। এইবার সিম্পলি আমি লাইন সেগমেন্ট টুল ক্লিক করে একটা টান দেই, একটু বাঁকা অবস্থায় কিন্তু টান দিলাম। আবার যদি আমি শিফট চেপে ধরে একটা টান দেই, দুটো দুইভাবে প্লেস হলো। আমরা দুটোই দেখব, জুম করলেই বিষয়টা বুঝবো। দেখেন প্রথমটা আমি যদি সিলেক্ট করি, এখন ছোট্ট একটা স্টেপ, এই আরো একটা ছোট্ট একটা স্টেপ, এইভাবে ছোট ছোট স্টেপ বাই স্টেপ ওপরের দিকে উঠে গেল। এই বাম পাশ থেকে ডান পাশে ওপরে উঠে গেল এটা। ওকে, এবং এটা কিন্তু বাঁকা অবস্থায় প্লেস হলো। বাট আমি যদি একেবারে স্ট্রেট লাইনে চাই, সেই ক্ষেত্রে শিফটটা চেপে ধরতে হবে। এইটা যেমন একেবারে সোজা অবস্থায় প্লেস হয়েছে দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে শিফট চেপে ধরে যখন আমি একটা ক্লিক করে টান দিব, তখন অবশ্যই স্ট্রেট লাইনেই কিন্তু একটা শেপ ক্রিয়েট হচ্ছে বা একটা স্ট্রোক কালার ক্রিয়েট হচ্ছে। ওকে, আবারও আমি জুম আউট করি। এখানে লাইন সেগমেন্ট টুলটা দিয়ে আসলে কি করা হয়? আমরা বিভিন্ন জিনিস করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। কি করতে পারি? লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে এইবার যদি আমি এই বেসিক থেকে অথবা ইউনিফর্ম থেকে একটা ক্লিক করি, এই যে দেখেন এই যে আইকনটা বা এই যে অপশনটা ছিল, এটা এখানে প্লেস হলো। বোঝা যাচ্ছে না? না, আমি একটু বড় করে দেই, এইবার দেখেন বোঝা যাচ্ছে। আমি যদি পরেরটা একটু সিলেক্ট করে দিই, এই শেপটাই এখানে প্লেস হলো। আমি যদি পরেরটা আবারও ক্লিক করি, এই শেপটাই প্লেস হলো। আমি যদি এটা ক্লিক করি, এই শেপটা প্লেস হলো। তার মানে আমরা সিম্পল যেটা ইউনিফর্ম, এটা ক্লিক করি, এটা স্বাভাবিক অবস্থায় ছিল। এখানে যখন যে কোনো একটা এলিমেন্ট বা যে কোনো একটা শেপ আমরা প্লেস করব, সেটাই প্লেস হচ্ছে। বেসিকের মধ্যে গেলে আমরা এই একটা ব্রাশ, এটা যদি ক্লিক করি, দেখেন এই ব্রাশটাই কিন্তু প্লেস হলো এইখানে। আচ্ছা, আমরা স্বাভাবিক অবস্থায় রেখে দেই। ওকে, তো যে কোনো ধরনের লাইন টুলের উপরে আমরা ব্রাশ প্লেস করতে পারি, আমরা তার উপরে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো দেখব। পরেরটা হচ্ছে আমাদের আর্ক টুল। আর্ক টুলে ক্লিক করে আমি যদি একটা টান দেই, এই যে একটা কার্ভ অবস্থায় লাইন তৈরি হলো এইভাবে, এই যে দেখতে পাচ্ছি। এটা দিয়ে আমি কি করতে পারি? এটা আমি এইভাবে রেখে দেই। সিলেকশন টুলে যাওয়ার পরে এই আর্কের উপরে রাইট ক্লিক করে আমি যদি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট একটা ক্লিক করলাম, দেন কপি, আরো একটা তৈরি হলো। এই যে এটাকে আমি জাস্ট এভাবে ঘুরিয়ে মিশিয়ে দেই, সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এটা কি হলো? একটা পাতা তৈরি করতে পারি আমরা। আমরা এইবার হচ্ছে লাইন টুলটা নিয়ে আমি যদি এতটুকু একটা টান দেই, তারপর হচ্ছে এখান থেকে একটা টান দেই, এখান থেকে একটা টান দেই, এখান থেকে টান দেই, এখান থেকে একটা টান দেই, দ্যাটস ইট। একটা পাতা তৈরি হলো, সুন্দর একটা পাতা। ওকে, এবার আমরা কি করব? জাস্ট এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আবারও আর্ক টুলে যাই এবং ক্লিক করে এভাবে রেখে দিয়ে, অর্থাৎ মাউসের কার্সারটা, মাউসটা না ছেড়ে দিয়ে আমি কিন্তু লেফট বাটন, মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে আছি। এই মুহূর্তে যদি কিবোর্ডের যে চারটা অ্যারো কি আছে, ডান বাম ওপর নিচ, আমি ওপরেরটা যদি প্রেস করতে থাকি, এই যে
আরো বেশি কার্ভ হয়ে গেল। আমি যদি নিচেরটা প্রেস করতে থাকি, দেখতে পাচ্ছি কার্ভ হতে 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 একেবারে ডান পাশে চলে গেল। আবার উপরেরটা প্রেস করি, কার্ভ তৈরি হয়ে গেল। আমি অল্প চাচ্ছি, এই যে অল্প একটু নিয়ে নিলাম, আর একটু বেশি চাচ্ছি, আর একটু নিয়ে নিলাম। এইভাবে উপরেরটা এবং নিচেরটা প্রেস করলে কার্ভ বেশি তৈরি হয় এবং এতটুকু তৈরি হয়। এইভাবে এটা হচ্ছে আমাদের আর্ক টুল। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, বিভিন্ন ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে এই ধরনের টুলস গুলো ব্যবহার করা হয়। পরেরটা হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল এই যে শামুকের মতো। আমরা এটাকেও যদি একটু বাড়িয়ে দেই, আর একটু বাড়িয়ে দিতে পারি, ওকে। এইখানেও ইউনিফর্ম থেকে জাস্ট এই শেপটা দিয়ে দেই, দেখেন এখান থেকে চিকন হয়ে লাস্ট ফিনিশিং এ আবার চিকন হয়ে গেল। এটা দিয়ে দেই। এই ধরনের বিভিন্ন ডিজাইন আমরা বিভিন্ন সময় দেখে থাকি, ওকে। আমরা স্বাভাবিক দিয়ে দেই ইউনিফর্ম। এবার এটাকেই যদি ডিলিট করে দিয়ে আবারও আমি জাস্ট একটা ক্লিক করে, এবার দেখেন আমি কিন্তু এটাও মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে আছি। কিবোর্ডের 4টা অ্যারো কির ওপরেরটা প্রেস করি, ওপরেরটা মাঝখানের অংশটা দেখেন বেড়ে যাচ্ছে, এই যে। আবার যদি আমি জাস্ট মিনিট এটাকে ডিলিট করে দিই, আবার একটু দেখি, নিচেরটা প্রেস করতে থাকি, কিবোর্ডের 4টা অ্যারো কির নিচেরটা প্রেস করি, এই যে কমে গেল। আবার আমি যদি উপরেরটা প্রেস করতে থাকি, বেড়ে যাচ্ছে, ওকে। এইটা দিয়ে আসলে কি করা হয়, এই টাইপের ডিজাইন দেখবেন বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠানের গেটে, পুজোর যে গেটগুলো থাকে ওই জায়গাগুলোতে ছোট্ট করে দেওয়া থাকে। কিরকম, লাইটিং এর ক্ষেত্রে আমি এটাকে ছোট করে দিই, তাহলে হয়তো বুঝবো। এখান থেকে কমিয়ে দেই 2, আচ্ছা। এটাকে এখানে কর্নার দিয়ে দেই, এটা আবার কপি করে আমি এখানে দিয়ে দেই, এটা আবার কপি করে দিয়ে দেই, এটা আবার কপি করে, এইভাবে বিভিন্ন রকম লাইটিং এর ক্ষেত্রে এই ডিজাইনগুলো করা হয়ে থাকে, ওকে। পরেরটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। অর্থাৎ আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে এটা দেখা হয় বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে। আমরা এই ধরনের ছোট ছোট বক্স নিয়ে থাকি আর চারপাশে স্টোক কালার হয়ে থাকে। আমরা যদি এটাকেই ফিল কালারটা একটু দিয়ে দিই, ফিল কালার দিয়ে দিলাম, ওকে। সিলেকশন টুলে যাই, এই যে স্টোক কালার, মাঝখানে এই ব্ল্যাক গুলো হচ্ছে সব স্টোক কালার আর রেড গুলো হচ্ছে সব ফিল কালার। তাহলে আমরা চাচ্ছি যে এইটাকে, এই যে রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছি, এটা তো একটা শেপ বা এটা একটা টুলস, টুলসের কাজ এটা। এটাকে আমরা ভেঙে ফেলে, অর্থাৎ এক একটা বক্সকে আলাদা আলাদা করে ফেলবো। আবার এক একটা বক্সকে বিভিন্ন ভিন্ন রং দিতে চাই বা কালার দিতে চাই। সেটার জন্য কি করতে হবে, অবশ্যই অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি উইন্ডো থেকে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, এই যে পাথফাইন্ডার, এটাকে সিলেক্ট করে দেই বা ক্লিক করি, বক্সটা বের হয়ে আসলো, ওকে। এখন এই যে পাথফাইন্ডার বক্স বা অপশন, এগুলো নিয়ে আমরা আলাদা কথা বলবো বা ক্লাস রয়েছে যদিও, তবে আপাতত বাম পাশের এই যে নিচের ছোট্ট অপশন, এখানে একটা ক্লিক করি, ডিভাইড, এটাকে বলা হয় ডিভাইড। এখানে যখনই ক্লিক করলাম তখনই এই যে এক একটা লাইন বা স্ট্রোক লাইন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা ব্ল্যাক কালারের যে অংশটা, এটা ডিভাইড হয়ে গেল, ইতিমধ্যে ডিভাইড হয়ে গিয়েছে বা চেঞ্জ হয়ে গেছে। তার মানে একটা টুলসের যে কাজ বা এই টুলসের কাজ হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে ক্রিয়েট করে দেওয়া, বা রেক্ট্যাঙ্গুলার গ্রিড যে টুলস, এটার কাজও করেছে। আমরা কি করলাম, জাস্ট এটাকে কনভার্ট করে ফেললাম, কনভার্ট করে শেপে পরিণত করলাম। তো একটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে যখন আমরা যে কোনো একটা টুলসকে বা টুলসের কাজকে কনভার্ট করে অন্য কোনো মুডে নিয়ে যাব, মানে যে কোনো একটা এলিমেন্ট তার নিজস্ব যে রূপটা থাকে বা নিজস্ব যে মুডটা থাকে, ওই মুড থেকে অন্য কোনো মুডে আমরা যখন কনভার্ট করব, তখন অবশ্যই অবশ্যই সেটা গ্রুপ আকারে পরিণত হবে, গ্রুপ। যেমন ফটোশপের মধ্যে কিন্তু কয়েকটা লেয়ার মিলে একটা গ্রুপ ক্রিয়েট করা যেত কন্ট্রোল জি প্রেস করে। এখানেও একইভাবে বেশ কিছু এলিমেন্ট সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি চেপে গ্রুপ করে ফেলতে পারি। আবার কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। এইখানে যে কোনো একটা এলিমেন্টকে, অর্থাৎ এটা তো রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল ছিল, এই এলিমেন্টটাকে আমরা ডিভাইড করলাম, তার মানে এটা কনভার্ট হয়ে গেল বা কনভার্ট করে ফেললাম শেপে। এখন আমি তো জানি যে ডিভাইড করেছি মানে হচ্ছে সব আলাদা করে ফেলতে পারবো, কালার দিতে পারবো। তাহলে দেখি কি হয়, এটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, ওই যে গ্রুপ হয়ে যায় বললাম,
গ্রুপটাকে আনগ্রুপ করে নিতে হবে। অবশ্যই সিলেকশনের উপরে রাইট ক্লিক করে এই যে আনগ্রুপ দেখতে পাচ্ছি, আনগ্রুপে ক্লিক করলাম। এবার যদি বাইরে একটা ক্লিক করি এবং যে কোনো একটা বক্স ক্লিক করি এবং বের করে নিয়ে আসি, কেটে গেল। কিভাবে কেটে গেল? এই ডিভাইডের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা কালো কালার ধরে কেটে গেছে, স্টোক কালার ধরে ধরে এটা কেটে ফেলেছে। এবার আমরা চাই এই একটা বের করে নিয়ে আসতে পারি, এটাকে বের করে নিয়ে আসতে পারি, এটাকে এটাকে সব আলাদা করে ফেললাম, টুকরো টুকরো করে ফেললাম। এগুলোকে আমরা কালারও দিতে পারি। একটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আরো একটা সিলেক্ট, শিফট চেপে ধরে আরো একটা, শিফট চেপে ধরে আরো একটা, এবং এইখান থেকে এগুলো মাঝখানে এগুলো হচ্ছে ফিল কালার, ফিল কালারটা চেঞ্জ করে দিলেই দেখবেন চেঞ্জ হয়ে গেল। এই যে চেঞ্জ হয়ে গেল। তার মানে এক একটা বক্সকে আমি এক এক কালারে পরিণত করে ফেলতে পারি। ওকে, আমি সবগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। পাথ ফাইন্ডার এটাও ডিলিট করে দিই। পরেরটা হচ্ছে আমার পোলার গ্রিড টুল, মাকড়সার জালের মতো একটা টুলস। এটা এটা দিয়ে কি করা হয়? এটা দিয়েও ভিন্ন ভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগানো হয়। আমরা এটাকে যখন এতটুকু সিলেক্ট করে ছেড়ে দিলাম, দেখেন ডিমের মতো, বাট আমরা চাচ্ছি চারপাশের রাউন্ড যেন প্রপোর্শন ঠিক থাকে। সেটা করার জন্য কি করব? আমি যদি এভাবে নিয়ে রাখি এবং শিপটা চেপে ধরি, সাথে সাথে ঠিক হয়ে গেল। দেখেন এই যে চারপাশে যে কালো বর্ডারের মতো বা কালো একটা শেপের মতো এবং ছোট্ট করে লেখা, ডাব্লিউতে ওয়াইড, এইচ হাইট, অবশ্যই ডাব্লিউতে 5.97 ইঞ্চি, হাইটেও রয়েছে 5.97 ইঞ্চি। তার মানে একই সাইজে চারপাশের প্রপোর্শনটা এখানে প্লেস হলো। সবগুলো আবার ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আবার একটু নেই। আমি যখন ক্লিক করে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, এখানে থাকতেই পারে, আবারও ক্লিক করি। এইবার আমার আমি যখন সিলেক্ট করে মাউসের লেফট ক্লিকটা ধরে রেখেছি, ওকে, মাউসের লেফট ক্লিকটা কিন্তু ধরে রেখেছি, ওপরের বাটনটা যদি প্রেস করি, কিবোর্ডের চারটা যে অ্যারো কি তার ওপরেরটা প্রেস করি, মাঝখানে রাউন্ডগুলো ছোট হচ্ছে বা ঘন হচ্ছে। আবার নিচেরটা যদি প্রেস করতে থাকি, একেবারে চলে যেতে যেতে জিরো হয়ে গেল। আবার যদি ডান পাশেরটা প্রেস করতে থাকি, লাইন যেগুলো ছিল ওইগুলো বেড়ে যাচ্ছে, অনেক হয়ে যাবে। আবার যদি বাম পাশের যে অ্যারো কি এটা প্রেস করি, একেবারে জিরো হয়ে একটা রাউন্ড তৈরি হলো। দ্যাটস ইট। এবার এটাকেও আমি চাইলে ভেঙে ফেলতে পারি। উইন্ডো থেকে আবারও পাথ ফাইন্ডারে যাই, ডিভাইড করে দেই, এটা ডিভাইড হয়ে গেল। বাট ডিভাইড কিন্তু এখন দেখাচ্ছে না বা হচ্ছে না। কেন? ওই যে বললাম সবগুলো গ্রুপ আকারে পরিণত হয়। একটা মুড থেকে যখন অন্য মুডে কনভার্ট করে ফেলি তখন সেটা গ্রুপ হয়ে যায়। আমরা এটার উপরে রাইট ক্লিক করব এবং আনগ্রুপ। এবার যদি বের করে নিয়ে আসি, এই যে দেখতে পাচ্ছি আলাদা হয়ে গেল সব। ওকে, এই যে সবগুলোকে আনগ্রুপ করে এভাবে ভেঙে ফেললাম। এগুলো আসলে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়। আচ্ছা, এটা আমরা কেটে দেই। পরেরটা কি? পরেরটা হচ্ছে আমরা যদি রোটেট টুলটা একটু দেখি, রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। রোটেট টুল হচ্ছে এইটা, এই যে রোটেট টুল। তো রোটেট টুল দেখার আগে আমরা আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে রোটেট টুল দিয়ে আসলে ছোট্ট একটা প্রজেক্ট করা যেতে পারে। যেমন এখানে একটা রাউন্ড তৈরি করলাম, এটাকে আমরা একটা গ্রাডিয়েন্ট কালার দিয়ে দিই। ওকে, অবশ্যই স্ট্রোক কালারটাকে নান করে দেই। এইবার আমরা রোটেট টুলটা ক্লিক করলাম, রোটেট টুলের একটা আইকন আছে, এই আইকনটা দেখেন এই শেপের মাঝখানে দেখা যাচ্ছে। রোটেট টুল ক্লিক করলে একটা আইকন শো করে বা আইকন চলে আসে। এটা কোথায় পাচ্ছি আমরা? এই শেপের মাঝখানে। ওকে, এবার কি করতে পারি? অল্টার চেপে ধরে, অল্টার চেপে ধরে আমি যদি এইখানে একটা ক্লিক করি, অবশ্যই অল্টার চেপে ধরে, তাহলে ওই মাঝখানের আইকনটা কিন্তু চলে আসলো। এই যে ছোট্ট করে আইকন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রোটেট টুলের আইকন। আর সাথে সাথে একটা বক্স চলে আসলো। এখানে আমরা লিখে দেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কটা হবে আমাদের, অথবা এখানে দিয়ে দিই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি হবে। এই যে একটা কপি হলো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি হচ্ছে, এটার সাথে এটার দূরত্ব 30 ডিগ্রি, এই জায়গাটুকু উপরের অংশটুকু।
দেন এটাকেই আমি কন্ট্রোল ডি প্রেস করি, সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। কন্ট্রোল ডি, এটা মাঝখানে যে রোটেট টুলের আইকনটা ছিল, এই আইকনটাকে কেন্দ্র করেই কিন্তু চারপাশ থেকে ঘুরে গেছে এটা। আচ্ছা, কেটে দিলাম। আমরা একটা স্টার্ট টুল নিলাম, এটাকেও রোটেট টুল সিলেক্ট করলাম এবং এইখানে অল্টার চেপে ধরে একটা ক্লিক করি, আইকনটা চলে আসলো এবং এখানে দেখা যাচ্ছে বক্সটা ওপেন হলো। একইভাবে 30 ডিগ্রি দিয়ে কপি করে দেই এবং কন্ট্রোল ডি, সুন্দর একটা কিছু তৈরি হলো। ওকে, আমরা একটা কাজ করি, বরং রোটেট টুল দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করতে পারি। প্রজেক্ট তৈরি করার জন্য আমরা যদি লাইন টুলটা একটু নিয়ে নিই, লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত শিফট চেপে ধরে একটা লাইন নিয়ে নেই, এইটুকু। আবারও বাম পাশ থেকে একটা লাইন এভাবে নিয়ে নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই লাইনগুলো শো করছে না, কারণ এই লাইনগুলোর কালার নেই। কালার দেওয়া নেই বলতে এটা তো স্টক কালারে পরিণত হবে। দেখেন এখানে এই যে এই জায়গাটা স্টক বন্ধ, এই স্টক কালারটা আমরা দিয়ে দিলাম, এবার কিন্তু আছে, এই যে দেখা যাচ্ছে। এবার এই দুটোকে আমি সিলেক্ট করে যদি অ্যালাইনটা ঠিক করে নেই, অ্যালাইন হচ্ছে আমাদের এই যে অপশনটুকু, এতটুকু অ্যালাইন। প্রথম অপশনটাতে ক্লিক করি, এখানে দেওয়া আছে কি অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, মাঝখানেরটা আমরা বাদ দেই। অ্যালাইন টু সিলেকশনের বিষয়টা পরে দেখবো, অ্যালাইন আর্টবোর্ডের বিষয়টা, এই বিষয়গুলো আমরা পরে দেখবো, আমাদের অন্য ক্লাসে আছে যদিও। বাট আজকে একটু জেনে নেই, যখন আমরা আর্টবোর্ডের সাথে এই লাইনগুলো অ্যালাইন করব, তখন অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ডটাই সিলেক্ট করে দিতে হবে। দিলাম। প্রথম অংশের মিডিলে একটা ক্লিক করি, দ্বিতীয় অংশের মিডিলে একটা ক্লিক করি। ওকে, এখন এটা সোজাভাবে আছে এই জায়গাটুকু, এটাও মাঝখানে, এটাও মাঝখানে। আমরা কি করব, একটা টেক্সট টুল নেব, টেক্সট টুল নিয়ে এখানে লিখে দেই 12, একটু বড় করি কন্ট্রোল এ দিয়ে, এবং এই জায়গা থেকে একটু ফন্টটা বড় করে দেব। ওকে, এতটুকু নিলাম। রেগুলার না দিয়ে আমরা যদি বোল্ড দেই, ওকে, এই 12টাকে ধরে এখানে রেখে দিই, মাঝখানে রেখে দিলাম, একেবারে মাঝখানে। এখন আমরা রোটেট টুলটা ফিক্সড করে দেই, অর্থাৎ এটাকে বের করে নিয়ে আসতে পারি প্রয়োজনে। ওকে, এই রোটেট টুলটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা আইকন চলে আসলো। আমরা চাচ্ছি মাঝখানে আইকনটা থাকুক, অল্টার চেপে ধরে যখন একটা ক্লিক করলাম, আইকনটা মাঝখানে চলে আসলো এবং আমাদের এখানে একটা বক্স চলে আসলো। তো এটাকে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 12টা, মানে 12টা সংখ্যা এখানে নিতে চাই, এভাবে ঘুরে আসবে। দেন কপি এবং কন্ট্রোল ডি, এটা একটা ঘড়ি তৈরি হচ্ছে। আমরা 12 নিয়েছি, এবার সিলেকশন টুলে যাই, এখান থেকে আমি 2 কেটে দেই, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 4 হবে। ওকে, তাহলে 1 থেকে 12। এবার কি করব, এইগুলো বাঁকা অবস্থায় আছে তো সোজা করে দিতে হবে ধরে। এই এরিয়া যে কোনো একটা কর্নারে নিয়ে গেলেই দেখবেন মাউসের কার্সারটা একটু বাঁকা হচ্ছে এবং অ্যারো চিহ্ন আসতেছে দুই পাশে। ওকে, এটাকেও আমি সোজা করে দেই। ওকে, এতটুকু হলো। একটু বাঁকা টাকা হয়েছে হয়তো, বা এটা আমরা ঠিক করে নেব। আচ্ছা, এবার কি করব, এখানে আমরা লাইন সেগমেন্ট টুল ধরে একটা লাইন টেনে নিই এতটুকু,
এবং এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে রোটেট টুলটা ফিক্সড করে দেই, দেন মাঝখানে এসে একটা ক্লিক করি এবং কপি। আচ্ছা, কপি না, বরং মাঝখানে এসে ক্লিক করে এখানে আমরা 360 দিয়ে 60 সেকেন্ড হবে তো 60 দিয়ে দিলাম, দেন কপি। এইবার যদি কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখি, আচ্ছা প্রবলেমটা হচ্ছে কালারই নেওয়া হয়নি না, এই কালারটা নিয়ে নেই, জাস্ট আ মিনিট। ওকে, রোটেট টুল, ওকে 60, এবার কপি, কন্ট্রোল ডি। আচ্ছা, এবার যেটা করব, প্রত্যেকটা ঘন্টার উপরে 12 1 শিফট চেপে ধরে ধরে অবশ্যই সিলেক্ট করে দেই। ওকে, এটাকে একটু মোটা করে দিই, যতটুকু ধরলাম আমরা একটু মোটা করে দিই, দ্যাটস ইট। মানে ঘন্টার উপরে দিলাম, মানে বুঝিয়ে দিলাম আসলে যে এখানে একটা ঘন্টা আছে। এবার আমাদের কাটা দিতে হবে, কাটা দেওয়ার জন্য একটা লাইন টুল নিয়ে নিই, একইভাবে এইটুকু নিলাম, এটাকেই আরো একটু মোটা করি এবং কাটা হচ্ছে, এখান তো কাটা দিতে হবে, ইউনিফর্ম থেকে এই কাটাটাকে দিয়ে দিই, এই যে দিলাম। আবারও একটা লাইন টুল নিতে হবে, এতটুকু নিলাম, একটু মোটা করে দেই। ওকে, কাটাটা এই দিয়ে দিলাম। আরো একটা নিতে হবে আমাদের, ওকে আচ্ছা, এটা হয়ে গেল, আমাদের কাটা নেওয়া হয়ে গেল। কাটা নেওয়ার পরে আমরা এবার যেটা করব, এখান থেকে আমরা যদি এলিপস টুলটাকে সিলেক্ট করি এবং অল্টার শিফট চেপে ধরে মাঝখান থেকে একটা রাউন্ড তৈরি করি, এখানে আমরা ফিল কালার দিয়ে দিই কালো, স্টক কালার 0, সিলেকশন টুলে যাই, দ্যাটস ইট, এতটুকু হলো। এখন তো পিছনে আমাদের একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তো তার আগে এই যে লাইন, এটাকে ডিলিট করে দিই, এই লাইনটাকে ডিলিট করে দিই, দিলাম। এই রাউন্ড টুলটাকে ধরে আবারও ফিল কালারটাকে ওপেন করে দিয়ে স্টক কালারটাকে বন্ধ করে দেই। এখান থেকে আমরা শিফট অল্টার চেপে ধরে এইভাবে একটা নিয়ে নেই, কিন্তু সবকিছুতে পেছনে চলে গেল। পাশাপাশি আমরা একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিতে পারি, গ্রাডিয়েন্ট দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে গ্রাডিয়েন্টের নিচে সব টেক্সট, এটাকে উপরে কিভাবে আনবো? এটাকে উপরে আনতে গেলে আমরা যেটা করব, এখানে জাস্ট সিলেকশন টুলে গেলাম এবং এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এই মেইন শেপটা পেছনে চলে গেল এবং লেখাগুলো সব সামনে চলে আসলো। ওকে, এটা হচ্ছে আমাদের ঘড়ি, বা এটা হচ্ছে আমরা অবশ্যই রোটেট টুলের মাধ্যমে ক্রিয়েট করলাম। আপাতত এটা থাকতে পারে, এটাকে আমরা ডিলিট করে দেই এবং অল্টার চেপে ধরে আমরা এটাকে কপি করে ফেলি, অথবা এখান থেকে আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে এইভাবে কপি করি। ওকে, সিলেকশন টুলে যাই এবং ঘড়িটাকে আমরা ডিলিট করে দিতে পারি, কারণ এটা এখানে থাকুক, পরেরটা আমরা কাজ করি। পরেরটা কি, পরেরটা হচ্ছে আমাদের রিফ্লেক্ট টুল। এই রিফ্লেক্ট টুল দেখতে চাইলে আমরা পেন টুলটা আগে নেই, একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে ছোট্ট একটা পাতার মতো নিয়ে নেই। ওকে, নিলাম, সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা যদি এটাকেই এটাকেই জাস্ট সিলেক্ট করে এই রিফ্লেক্ট টুলে ক্লিক করলাম, রিফ্লেক্ট টুলে ক্লিক করে অল্টার চেপে ধরে এইখানে একটা ক্লিক করলাম, দেখেন এই জায়গাটাতে একটা ক্লিক করলাম। এখন কি করব, যেহেতু ভার্টিক্যাল দেখতে পাচ্ছি, ভার্টিক্যালি থাকতে পারে, আমরা যদি কপি করি, আরো একটা কপি হয়ে গেল, মানে একটা পাতা তৈরি হলো আমাদের। ওকে, এইবার আমরা সিঙ্গেল এটাকে ধরি অথবা দুটোকেই সিলেক্ট করে অবশ্যই একটা কালার দিয়ে দিই, সিম্পল কালার,
গ্রাডিয়েন্টটাকে উঠিয়ে দিলাম, স্বাভাবিক একটা কালার দিলাম। এখন এই দুটোকে দুই কালার দিই, দুটোকে দুই কালার বলতে একটা এই কালার দিয়ে দিলাম, আর একটা আরেকটু হালকা কালার দিয়ে দিতে পারি। ওকে, এই পাতাটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। গ্রুপ করে দিয়ে আমরা যদি রিফ্লেক্ট টুল সিলেক্ট করি অথবা রোটেট টুল ফিক্সড করি, রোটেট টুল সিলেক্ট করে দিয়ে অল্টার চেপে ধরে এই নিচের জায়গাটা অর্থাৎ এই ছোট্ট অপশনে একটা ক্লিক করলাম, সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা বক্স চলে আসলো। এবং আমরা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘোরাতে থাকি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম এবং কপি করে দিলাম, দেন কন্ট্রোল ডি। এটা হচ্ছে আমাদের রিফ্লেক্ট টুল এবং পাশাপাশি একই জিনিসটা দিয়ে বা রোটেট টুলের মাধ্যমে সুন্দর একটা ফুল তৈরি করলাম। ওকে, আচ্ছা, রিফ্লেক্ট টুলের কাজ বা রোটেট টুলের কাজ আমরা মনে হয় দেখলাম। এটা আমরা কেটে দেই। এরপরে কি আছে আমাদের? এরপরে দেখতে পাচ্ছি ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের কাজ আমরা একটু দেখি, এই জায়গাটাই দেখি। হ্যাঁ, ওকে, আমরা ফটোশপে দেখেছিলাম একটা ব্রাশ, বাট এখানে কিন্তু দুটো ব্রাশ। একটা হচ্ছে সিম্পল ব্রাশ বা বলা যেতে পারে পেইন্ট ব্রাশ, আর একটা হচ্ছে ব্লব ব্রাশ। এই দুটো ব্রাশের মধ্যে পার্থক্য কোথায় সেটা একটু আগে দেখে নেই। সেটা দেখতে চাইলে আমরা যদি পেইন্ট ব্রাশটা একটু ক্লিক করি, এই যে পেইন্ট ব্রাশ, এবং একটা ক্লিক করে এভাবে টান দেই, একটা ব্রাশ প্লেস হলো বা একটা কালার প্লেস হলো। এইখান থেকে আমরা এটাকে স্বাভাবিক করে দেই, আবার একটা ক্লিক করি। ওকে, অথবা এটা ফিক্সড করে দেই। ওকে, এইবার ঠিক আছে। তো এখানে আমি যখন ক্লিক করে টান দিচ্ছি তখন একটু বাঁকা অবস্থায় প্লেস হলো, এই যে একটু বাঁকা অবস্থায়। আমি চাচ্ছি স্ট্রেট লাইনে এটাকে প্লেস করতে, সেই ক্ষেত্রে কি করব, শিপ চেপে ধরে যদি একটা টান দেই, এই যে স্ট্রেট লাইন, শিপ চেপে ধরে টান দিলে কিন্তু স্ট্রেট লাইনে এই ব্রাশটা প্লেস হচ্ছে। ওকে, আবার সিলেকশন টুলে যে পুরোটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে সিম্পল ব্রাশটাকে আমি ক্লিক করে যদি আবারও একটা টান দিই, একটা লাইন নিলাম, পরের যে ব্রাশ অর্থাৎ ব্লব ব্রাশ টুলটা সিলেক্ট করে যদি আমি এটাও একটা টান দিয়ে লাইন নিয়ে নেই, দুটো ব্রাশ তৈরি করলাম। এই দুটো ব্রাশকে আমি জুম করি, এই যে জুম করলাম, একটু কাছে নিয়ে নেই। দেখেন এই যে ব্রাশটা অর্থাৎ পেইন্ট যে ব্রাশটা ছিল, এই পেইন্ট ব্রাশের মাঝখান থেকে একটা লাইন বা একটা পাত দেখা যাচ্ছে, একটা পাত দেখা যাচ্ছে যেখানে, তার মানে এটা হচ্ছে স্ট্রোক কালার প্লেস হয়েছে বা স্ট্রোক কালারে পরিণত হয়েছে এই ব্রাশটা। আমি যখন এই সিম্পল যে ব্রাশ বা পেইন্ট ব্রাশের শেপের উপরে ক্লিক করলাম, এখানে ফিল কালারটা বন্ধ, স্ট্রোক কালারটা ওপেন। আবার যখন নিচেরটা অর্থাৎ ব্লব ব্রাশ টুলের যে শেপটা তৈরি হলো, এখানে যখন ক্লিক করলাম স্ট্রোক কালারটা বন্ধ হয়ে গেল এবং ফিলটা ওপেন হলো। আর এইখানে কিন্তু মাঝখান থেকে একটা পাত নেই, এটা হচ্ছে দুই পাশ থেকে পাত, দুই পাশ থেকে পাত বা লাইন হওয়া মানেই হচ্ছে এটা একটা শেপ, আর এটা হচ্ছে একটা স্ট্রোক। তো ব্লক ব্রাশ দিয়ে যখন আমরা কাজ করব তখন শেপে পরিণত হবে সেই লাইন বা সেই কালারটা। বাট এখানে পেইন্ট ব্রাশ যেটা, সেটা দিয়ে যখন আমরা কাজ করব স্বাভাবিকভাবে স্ট্রোক কালারে পরিণত হবে। এটা হচ্ছে দুটো টুলের পার্থক্য। আর একটা বিশেষ পার্থক্য হচ্ছে, আমরা যদি একটা এই লাইনকে, ব্রাশের এই লাইনকে কোনো একটা জায়গায় নিয়ে ছেড়ে দিলাম, মানে এখান থেকে স্টার্ট করলাম বা ওই দিক থেকে স্টার্ট করে এখানে এসে ক্লোজ করে দিলাম, পরবর্তীতে আমার মনে হলো যে আমি এইখান থেকে আবার শুরু করতে চাই, দেখি শুরু করি কি হয়। এইভাবে শুরু করলাম, এই যে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম। ওকে, এখানে শুরু করলাম, এখানে শুরু করলাম। কি হলো, আমি যতটুকু চাইছিলাম অতটুকু কিন্তু চলে গেল এবং নতুন করে আবার তৈরি হলো এখান থেকে। এই যে ক্রিয়েট করলাম, এবার দেখি কি হয়, এই একটা ব্রাশ, বাট আগেরটুকু চলে গেল। এই যে এটা আমরা জাস্ট এখান থেকে এটা দেখি একটু। ওকে, আবারও ক্লিক করি এখানে, এই যে ক্লিক করলাম। আবার হচ্ছে আমরা যদি জাস্ট আ মিনিট, এটা একটু বড় করে নেই, ছোট হয়ে গেল, একটু বড় করে নেই। এটা ধরলাম, আবারও ক্লিক করি, আবারও ক্লিক করি, আবারও ক্লিক করি, আবারও ক্লিক করি। আচ্ছা, এবার একটু দেখি। দেখেন এটা কিন্তু আলাদা, আবার এটাও আলাদা, আবার এটাও আলাদা।
এইটা, আবার এইটাও আলাদা একটা ব্রাশ, এটাও আলাদা। মানে আমি চাচ্ছিলাম যে আমরা শুরু করলাম এক জায়গা থেকে এবং পরের এই শেষ অংশ থেকে বা এইখান থেকে অ্যাডজাস্ট করে ফেলবো বা মার্জ করে ফেলবো, সেটা কিন্তু হলো না। কিন্তু ব্লব ব্রাশ টুল যেটা, এই ব্রাশ টুলটা যদি সিলেক্ট করি এবং ব্লবের এই টুলটা ফিক্সড করে এভাবে মিশিয়ে দেই, এভাবে মিশিয়ে দেই, এভাবে মিশিয়ে দেই, বা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করি, এই এবার কি হয়, এইবার দেখেন সব মার্জ হয়ে গেল, প্রত্যেকটাই আলাদা আলাদা কিন্তু নেই, সব মার্জ করে ফেললো। যেখান থেকে শেষ করেছিলাম এখানে আবার যখন শুরু করলাম এতটুকু মিক্সড হয়ে গেল। আবারও যাই ব্লব ব্রাশ টুলে, এই যে আবার এই যে সব মিক্সড করে ফেলছি। কিন্তু আমি যদি একটু স্পেস রেখে টান দেই, এবার দেখি কি হয়, এটা কিন্তু সব অ্যাড হয়ে গেল, মিক্সড হয়ে গেল, বাট এটা মিশলো না, কারণ হচ্ছে এটা আমি মিশিয়ে দেইনি। মিশিয়ে দেই সেক্ষেত্রে টান দিয়ে এখানে মিশিয়ে দিলাম, এবার কি হয় দেখি, এই যে মিক্সড হয়ে গেল, মার্জ হয়ে গেল। ব্লব ব্রাশ টুলের সুবিধা হচ্ছে কোনো জায়গায় যদি শেপ শেষ করে ফেলি সেখান থেকে আবার শুরু করা যায় নতুন করে। ওকে, বাট সিম্পল ব্রাশ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যেখানে শেষ করলাম ওখানেই শেষ, ওখানেই এন্ড হয়ে গেল, আমাকে পরবর্তীতে নতুন করে আবার শুরু করতে হয়। এই দুটো ব্রাশের পার্থক্য হচ্ছে এতটুকুই। আচ্ছা, এবার ব্রাশ টুলের বিষয়টা দেখি। ব্রাশ টুল যেমন ফটোশপের মধ্যে আমাদের বাইরে থেকে ব্রাশ নিয়ে আসতে পারতাম, ক্রিয়েট করতে পারতাম, ডিফল্ট ভাবে অনেক ব্রাশ আমরা দেখেছিলাম। এখানেও একটু দেখি, এখানে আমরা যদি ডিফল্ট ব্রাশ দেখতে চাই সেই ক্ষেত্রে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এই যে ব্রাশ অপশনটা বের করে নিয়ে আসি। এবার আমি একটা রাউন্ড তৈরি করি এইভাবে, ফিল কালারটাকে বন্ধ করে দেই, স্টক কালারটাকে ওপেন করে দেই এবং সিলেকশন টুলে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের একটা লাইন বা একটা পাথ তৈরি করলাম। এই পাথের উপরে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন বা ব্রাশ প্লেস করব। কিভাবে করব, এই বক্সের ডান পাশে ছোট্ট একটা অ্যারো কি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম এবং ওপেন ব্রাশ লাইব্রেরিতে যে আমরা এখানে এখানে কিন্তু সব ধরনের ব্রাশ রয়েছে ফটোশপের, যেমন এরকম একটা জায়গায় সমস্ত ব্রাশ পেতাম আমরা, একইভাবে ইলাস্ট্রেটরের মধ্যেও এই অপশনটায় গেলে ওপেন ব্রাশ লাইব্রেরি, এর মধ্যেই হচ্ছে সব ব্রাশ। অ্যারোর মধ্যে যদি যাই এখানে সমস্ত অ্যারো দেখতে পাচ্ছি, এই যে একটা ক্লিক করি, এই যে এটা হচ্ছে একটা ব্রাশ, এটা একটা, এটা একটা, এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, এবং এইগুলো কিন্তু সব পাতের ওপরে বা লাইনের ওপরেই প্লেস হলো। আবার এই একটা ব্রাশ, এই একটা ব্রাশ, এই একটা ব্রাশ, এটাকে আমরা কেটে দিই। আবার যদি দেখি এখানে আমাদের ওপেন ব্রাশ লাইব্রেরির মধ্যে গেলে ডেকোরেটিভ, এখান থেকে এলিগ্যান্ট, এর মধ্যে কি কি আছে দেখি, এই একটা ব্রাশ, এই একটা ব্রাশ, সবই ব্রাশ। আবার যদি এটা প্লেস করি, এটাও সুন্দর একটা ব্রাশ, এটাও একটা ব্রাশ, এটাও একটা ব্রাশ, এই একটা ব্রাশ, এই একটা ব্রাশ। আমরা যেটা করব এই এই মাঝখানে যে লাল এই ব্রাশটাকে ফিক্সড করে দেই। ফিক্সড করে দিয়ে আমরা যদি চাই যে এটা তো এখন ব্রাশ, এটাকে চাচ্ছি এই লাল কালারটাকে ডিলিট করতে অথবা কালার চেঞ্জ করতে, বা ব্ল্যাক কালারটাকে ডিলিট বা কালার চেঞ্জ, বা কোনো একটা কাস্টম যদি করতে চাই এই ব্রাশের মধ্যে, অবশ্যই অবশ্যই পাথফাইন্ডারে যেতে হবে। অথবা আমরা চাইলে এটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এবং আবারও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এই দুটো এক্সপ্যান্ড করলাম আমরা। কারণ হচ্ছে প্রথমে ছিল ব্রাশের মুড, সেটাকে চেঞ্জ করে আমরা শেপে পরিণত করলাম। এখন শেপে পরিণত করার সাথে সাথেই কিন্তু আমাদের এটা গ্রুপ হয়ে যায়। এই যে দেখেন আমি টান দিচ্ছি গ্রুপ, আমি চাচ্ছি আলাদা করে ফেলতে, এটার উপরে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেই। এইবার আমি একটা টান দিই, এই যে আলাদা হয়ে গেল। ওকে, আমি চাচ্ছি ব্ল্যাক কালারটাকে ডিলিট করে দিতে বা কালার চেঞ্জ করতে। আমরা জানি যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা যদি ব্ল্যাকের উপরে জাস্ট একটা ক্লিক করলাম, এই যে ব্ল্যাকটা সিলেক্ট হলো, দেন ডিলিট, ডিলিট হয়ে গেল। আবারও যদি লালের উপরে ক্লিক করি, লালটা সিলেক্ট হলো, দেন ডিলিট। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। ওকে, আমরা শুধু লালটা সিলেক্ট করলাম, এখানে চাইলে কালারটা এইভাবে চেঞ্জ করে দিতে পারি, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ব্রাশ। আমরা যদি চাই ব্রাশ তৈরি করতে, সেটা আবার কিভাবে করব, লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে একটা ক্লিক করে টান দেই, স্টক কালারটাকে আমরা দিয়ে দেই। ওকে, আমরা একটা লাইন তৈরি করতেছি,
স্বাভাবিক একটা কিছু তৈরি করলাম। এটাকেই আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যখন এই ছোট্ট অ্যারো কি ক্লিক করে, অর্থাৎ এটা তো ব্রাশ অথবা উইন্ডো থেকে ব্রাশ, এবং এই ছোট্ট অ্যারো কির মধ্যে ক্লিক করে দেখেন নিউ ব্রাশ নামে একটা অপশন আছে, এই নিউ ব্রাশে ক্লিক করলাম, দেন এখান থেকে প্যাটার্ন ব্রাশ এবং ওকে, এবং আবার ওকে, দ্যাটস ইট। এখানে যে ব্রাশটা প্লেস হলো, আমি এটাকে ডিলিট করে দিই, মাত্র যেটা তৈরি করলাম, বাট এখানে তো আমার রয়েছে, এটা ব্রাশ হিসেবে পরিণত হয়েছে। এখন যদি আমি ইলিপস টুলটা ফিক্সড করে দেই, দেন এখান থেকে আমার তৈরি করা ব্রাশ একটা ক্লিক করলাম, এই যে মাত্র যেটা তৈরি করলাম সেটাই এখানে দেখতে পাচ্ছি। এটাকেই আমি যদি সিলেকশন টুলে যাওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে দেই এবং ছোট্ট করে এখানে প্লেস করে দেই, ওকে। এই যে এটা হচ্ছে মাত্র নিজে তৈরি করলাম। এভাবে বিভিন্ন ধরনের ব্রাশ আমরা চাইলে তৈরি করতে পারি। আমরা ব্রাশ দিয়ে একটা প্রজেক্ট তৈরি করি। আমি একইভাবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি নিলাম। এবার হচ্ছে লাইন সেগমেন্ট টুল দিয়ে শিফট চেপে ধরে একটা লাইন তৈরি করি, বাম পাশ থেকে আবারও একটা, ওকে, লাইন তৈরি করলাম। সিলেকশন টুলে যাওয়ার পর এই দুটো লাইনকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি উপরে এই অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড ফিক্সড করে দিও, প্রথম অংশের মিডিল এবং দ্বিতীয় এই তিনটার মিডিলে একটা ক্লিক করি, তাহলে মাঝখানেই চলে আসলো। এবার উইন্ডো থেকে যাব লেয়ার, উইন্ডো থেকে লেয়ার্স, ওকে। লেয়ার্সটা আমাদের সবসময় প্রয়োজন হয় না, বাট মাঝে মাঝে কিন্তু দরকার হয়, যেমন এখন দরকার। এই লেয়ারের ডান পাশে ছোট্ট একটা যে রাউন্ড দেখতে পাচ্ছি, রাউন্ডে একটা ক্লিক করি, ওকে, ক্লিক করলাম। এবার যদি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে ডিস্টর্ট, এখান থেকে টুইস্ট, টুইস্টে যে প্রিভিউতে যাই, এখানে আমি লিখে দিই 60 ডিগ্রি, 60, দেন ওকে। এই যে দুটো লাইন তৈরি হলো সুন্দরভাবে, এই একটা লাইন মাঝখানের, মানে এই কেন্দ্রটাকে কেন্দ্র করেই বা মাঝখানের অংশটাকে কেন্দ্র করেই এই একটা লাইন, এই একটা লাইন। আমি আবারও চলে যাব ইফেক্ট, এখান থেকে আমরা যদি ডিস্টর্টে যাই এবং ট্রান্সফর্ম, রিফ্লেক্ট এক্স দিয়ে দিই, রিফ্লেক্ট এক্স মানে এই লাইনটাই উল্টে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে। কয়টা হবে কপি? একটা হবে, দেন ওকে। এই যে একটা কপি হলো, ওকে। আবারও আমরা চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, এখান থেকে যাব ট্রান্সফর্ম, দেন অ্যাপ্লাই নিউ ট্রান্সফর্ম। আমি যদি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটাকে ঘুরিয়ে দেই, কয়টা হবে কপি? হবে 11টা। এই যে ঘুরে গেল, মানে একটা ফুল তৈরি হলো। আমরা চাইলে লেয়ারটাকে কেটে দিতে পারি এবং ব্রাশ টুল এবার সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমরা এই ব্রাশটাকে ফিক্সড করে দেন একটা টান দিই, তাহলে কি হলো? একটা জায়গায় আমরা টান দিলাম, সব জায়গায় প্লেস হলো। আমি যদি এই ব্রাশের মধ্যে যে ছোট্ট আরেকটা নেই এবং আরেকটা ফোঁটা দেই, এখানে একটা ফোঁটা দেই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে, কালারটা দেই, এই আরেকটা কালার, এই আরেকটা কালার, এখান থেকে আমরা এই কালারটা দিয়ে নেই, এই কালারটা দেই, এই কালারটা, এই কালারটা। চাইলে এখানে আমরা এটা নিতে পারি, একটা টান দিচ্ছি, সব জায়গায় প্লেস হচ্ছে। ওকে, এটাকে বলা হয় মূলত মান্ডালা ডিজাইন, ওকে, এটাকে বলা হয় মান্ডালা ডিজাইন। তো এই মান্ডালা সেম এভাবেই যে করতে হবে বিষয়টা কিন্তু তা নয়। মান্ডালা আমরা চাইলে অন্যভাবে নিজের মতো করে ডিজাইন করতে পারি, ওকে। কারণ আমি যেভাবে করলাম এভাবেই সম্ভব হবে না সব সময়, যে কারণে অবশ্যই নিজের মতো করে ডিজাইন করব। তবে নিয়ম যেটা, সিস্টেম যেটা, সেটা তো আমরা দেখলাম, মূলত সিস্টেমটাই দেখালাম। আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে এই মান্ডালা ডিজাইনটা করার, ওকে। এটাকে আমরা এবার কেটে দিতে পারি, এটাও আমরা কেটে দেই,
আবার ফাইল থেকে নিউ, দেন ওকে। পরে কি রয়েছে আমরা একটু দেখি, ইরেজার টুল, সিজার টুল, এগুলো একটু আমরা দেখি। আমরা এখানে এটা দেখি, ইরেজার টুলটা দেখি। ইরেজার টুল দেখতে চাইলে স্বাভাবিকভাবে আমি একটা শেপ নিয়ে নিই, শেপের স্ট্রোক কালারটাকে বন্ধ করে দেই, ফিল কালারটাকে ওপেন করে দেই, এবং এটা হচ্ছে আমাদের ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে কি করে, অবশ্যই মুছে ফেলে এইভাবে। রাবারের যে কাজটা সেটাই তো এটা দিয়ে করছে। যখন মুছে ফেললো তখন কিন্তু সব আবার ভাগ হয়ে গেল, কেটে গেল, আলাদা আলাদা হয়ে গেল এইভাবে। ওকে, আমরা সব ডিলিট করে দেই। আমরা যদি আবারও একটা এরিয়া নিয়ে নেই এবং এটাকে ফিল কালারটা বন্ধ করে দেই, স্ট্রোক কালারটাকে ওপেন করে দেই, একটু বড় করে দেই স্ট্রোক কালার। ওকে, বড় করে দিলাম। ওকে, তো এইখানে স্ট্রোক কালারটা কেন নিলাম, স্ট্রোক কালারটা নিলাম এই কারণে, আমরা যদি জুম করি তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে যে এই যে লাইন বা এই যে পাথ, এটা দেখা যাচ্ছে। আমাদের মূলত দরকার ছিল এই পাথ। আমরা যদি সিজার টুলে যাই, এই সিজার টুলে যখন ক্লিক করব তখন এই সিজার টুলের মাধ্যমে যে কোনো ধরনের পাথ আমরা কেটে ফেলতে পারবো। এই একটা ক্লিক করলাম, এই জায়গাটা কিন্তু কেটে গেল। আবার এখানে একটা ক্লিক করি, এটাও কেটে গেল। দেখে আসি একটু, এই যে দেখেন, এই যে কেটে বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে সিজার টুলের কাজ। পরেরটা হচ্ছে আমাদের নাইফ। নাইফ দিয়ে কি করে, এভাবে এটা আমরা মেইনলি সিলেক্ট করে নেই, জাস্ট আ মিনিট। এটা আমরা সিলেক্ট করে শেপটা দিয়ে দেই, হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে এটার কাজ দেখতে আমাদের সুবিধা হবে। স্টক কালারটাকে বন্ধ করে দেই। ওকে, নাইফ টুলটা দিয়ে আমি এইভাবে যতগুলো দাগ দিচ্ছি সব কিন্তু কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে। এইভাবে কেটে টুকরো টুকরো করে ফেলা যায়। ওকে, এবার একটু দেখি, এই যে কেটে গেছে, এই যে কেটে গেল, কেটে গেল, সব কেটে ফেলেছি আমরা নাইফ টুলের মাধ্যমে। যে কোনো ধরনের এলিমেন্ট আমরা চাইলে এভাবে কেটে ফেলতে পারি নাইফ টুলের মাধ্যমে। এগুলো আসলে ছোট ছোট বেশ কিছু টুল, যার যে কাজ সেটা আমরা দেখছি পরবর্তীতে। এগুলো দিয়েই আমরা প্রজেক্ট তৈরি করব। ওকে, পরেরটা হচ্ছে আমাদের পেন্সিল টুল। পেন্সিল টুল স্বাভাবিকভাবে এভাবে দাগ দিতে হয়। দ্যাটস ইট। কালারটা প্লেস হয়নি, কালারটা আমরা দিয়ে দিতে পারি স্ট্রোক কালার, এই যে দিয়ে দিলাম। সিম্পলি পেন্সিল টুলের এটাই ব্যবহার। তবে পরের যে টুলটা আছে সেটা হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলের ব্যবহারটা দেখতে চাইলে আমরা এটাকে একটু সিলেক্ট করি এবং স্মুথ টুলটা নেই, একটু জুম করি। দেখেন এখানে এই যে লাইনটা দিলাম একটু আগে, এই কর্নার, এই এরিয়াটা কিন্তু আমাদের একটু মোটা করি। এই যে একটু কোনা, একটু কর্নার দেখতে পাচ্ছি এখানে, একটু একটু ভেতরে ডিপ করা, ডিপ অবস্থায় রয়েছে, তাই না? আমরা যদি স্মুথ টুলের মাধ্যমে এইভাবে একটা টান দেই, এই যে দেখেন এই কর্নারটা স্মুথ হয়ে গেল, এই যে এভাবে স্মুথ হয়ে গেল। এই একটা দেখতে পাচ্ছি স্মুথ হয়ে গেল। আবার এটাও সোজা করে ফেলতে পারি, আরো একটু স্মুথ করে দিতে পারি। আমরা যদি এইখানের এই অংশটাকে আরেকটু স্মুথ করে দিতে চাই, দিতে পারি এইভাবে। এই যে স্মুথ করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে এইখানে এইভাবে স্মুথ করে দেই। স্মুথ টুলের কাজ হচ্ছে যে কোনো ধরনের কর্নার যদি থাকে সেটাকে আমরা সুন্দরভাবে স্মুথ করে দিতে পারি, বা বাঁকা অবস্থায় যদি কোনো এলিমেন্ট প্লেস করা থাকে সেটাকে আমরা সোজা করে দিতে পারি বা নিজের মতো সুন্দর করে দিতে পারি। পরেরটা হচ্ছে আবার পাথ ইরেজার টুল, মানে যে কোনো ধরনের পাথ ইরেজ করে ফেলে। ইরেজার টুল যেমন মুছে ফেলে, এটা হচ্ছে পাথকে ইরেজার করে। পাথ যেমন এই একটা পাথ, চাইলে আমরা এইভাবে যে কেটে ফেললাম বা মুছে ফেললাম, মুছে ফেলা যায় এইভাবে। ওকে, মানে এই 6টা টুল ছিল খুব ছোট ছোট টুল এবং খুব স্বাভাবিক টুল। আমরা সবগুলোকে ডিলিট করে দিই। পরে কি আছে দেখি একটু। পরে হচ্ছে হোয়াইট টুল এবং র্যাপ টুল। হোয়াইট টুলটা যদি আমরা দেখতে চাই, হোয়াইট টুল দেখার জন্য সিম্পলি একটা লাইন নিতে পারি আমরা। ওকে, এইবার এটা হচ্ছে আমাদের হোয়াইট টুল। এটা এই যে হোয়াইট টুল, র্যাপ টুল। এখানে যদিও আরো অনেক ধরনের টুলস আছে, বাট আমাদের প্রত্যেকটা টুল দরকার হয় না।
আমরা এখানে যে প্রথম দুটো টুল দেখতে পাচ্ছি, এই টুল দুটো দিয়ে বেসিক্যালি কাজ করা হয়, প্রফেশনাল কাজ। বাট পরের টুলস গুলো দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করা হয়, বাট ওই ইফেক্ট গুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয় না, তারপর আমরা দেখব। ওকে, প্রথমটা দেখি। প্রথমটা হচ্ছে হোয়াইট টুল, সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করে টান দেই, দেখেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে এটা দুই ভাগ হয়ে গেল। আবার এইটুকু করে দেই, বিভিন্ন ধরনের স্টাইল করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। ওকে, ওকে, আমরা চাইলে এটাকেও এভাবে করে দিতে পারি, এটাও একটা ইফেক্ট বলা যায়। আচ্ছা, আবার যদি আমি একটা শেপ ক্রিয়েট করি, এটাকে ফিল কালার দিয়ে দেই, স্টক কালারটাকে বন্ধ করে দেই। ওকে, পরের টুলটা হচ্ছে র্যাপ টুল। র্যাপ টুলের কাজ কি, যে কোনো ধরনের শেপ এইভাবে আমি কাস্টমাইজ করতে পারি, ছোট বড় করতে পারি। এই যে এটাকে আমি মুছে ফেলছি না, ঠিক এটাকে মুভ করে করে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, বা নিজের মতো করে কাস্টমাইজ করা যায়, আবার বড় করে দেওয়া যাচ্ছে এইভাবে। ওকে, এটা হচ্ছে র্যাপ টুল। আবার একটা লাইন যদি নেই, আমি নিলাম, পরের যে টুল, এই টুলসটা ক্লিক করে এখানে জাস্ট একটা ক্লিক করে ধরে রাখি, দেখেন একটা ডিজাইন তৈরি হলো। এই যে সুন্দর একটা ডিজাইন আমার তৈরি হলো। ওকে, এই ধরনের বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করা যায় এই টুলস গুলো দিয়ে, যেটা খুব বেশি একটা প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা যদি দেখি এবার আই ড্রপার টুল। আই ড্রপার টুল দিয়ে কি করা হয়, আই ড্রপার টুল ফটোশপে যেমন ছিল কালার পিক করা যায়, এখানেও কিন্তু একইভাবে আই ড্রপার টুল দিয়ে কালার পিক করা যায়। যেমন আমরা একটা শেপ নিয়ে নিলাম, এটার ফিল কালারটা দিয়ে দেই, স্ট্রোক কালারটা বন্ধ করে দেই, এই শেপটাকেই আমি জাস্ট একটু ছোট করে দিই, ছোট করলাম, আরো একটা কপি করি, আরো একটা কপি করি, এবং একটাকে স্ট্রোক কালার গ্রাডিয়েন্ট কালার দিয়ে দেই, দিয়ে দিলাম, গ্রাডিয়েন্টটাকে কেটে দেই। এখন একটু দেখি, এখানে দেখেন আমরা চাচ্ছি যে এই যে ব্ল্যাক শেপটাকে এই গ্রাডিয়েন্ট কালারে পরিণত করব, বা এখান থেকে কালার পিক করব। আমরা যদি আইড্রপার টুলটা সিলেক্ট করি এবং এই গ্রাডিয়েন্টের ওপরে একটা ক্লিক করি, সাথে সাথে দুটো কালার বা গ্রাডিয়েন্ট যেমনটা ছিল ঠিক ওভাবেই পুরোটাই কিন্তু নিয়ে নিল। বাট আমি যদি চাই যে এখানে ডান পাশের কালার একটু নিব, বাম পাশের থেকে একটু কালার নিব, মানে আলাদা আলাদা কালার নিতে চাই, এখন কিন্তু দুটো কালার একসাথে চলে গেল, বা পুরো ইফেক্টটাই একসাথে নিয়ে নিল এই আই ড্রপার টুল। আমরা যদি আলাদা আলাদা নিতে চাই, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই গ্রাডিয়েন্টটাকে সিলেক্ট করলাম এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে পারি, দেন ওকে। এইবার আমি এই ব্ল্যাক কালারের উপরে আই ড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিই, দেখেন শুধু এটাই প্লেস হলো, এটা নিয়ে নিই, শুধু এটাই প্লেস হলো। বাট আমরা যদি সিম্পলি একটা ক্লিক করি, এখানে পুরোটা চলে যাবে। কেন গেল, কারণ এটা এক্সপ্যান্ড করা হয়নি, তাই। ওকে, আবার যদি একটা টেক্সট আমরা নিই, টেক্সট, একটা টেক্সট এখানে নিয়ে নিই, লিখে দিই টেক্সট, একটু বড় করি। ওকে, এটাকেই আমি অন্য কোনো ফন্ট দিই, অন্য কোনো ফন্ট। ওকে, অন্য ফন্ট দিলাম। আরো একটা টেক্সট নেই, এটাকে আমি ফন্ট দিই হচ্ছে রোবোটো, স্বাভাবিক একটা ফন্ট দিই। ওকে, এইবার এই ফন্টটাকে এখানে রেখে দিই, এটা এখানে থাকতেই পারে। তো মেইন যে ফন্ট বা স্বাভাবিক যে ফন্ট, রোবোটো ফন্ট, এই টেক্সটটাকে আমি ধরি, বা এই ফন্টটাকে আমি ধরি, ধরে যদি আই ড্রপার টুল সিলেক্ট করে এই টেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করব, দেখেন এটা যা ছিল এটাও তাই কপি করে ফেললো, সেম জিনিসটাই কপি করে ফেললো। এটাই হচ্ছে আই ড্রপার টুল, কালার যেমন পিক করে তেমনি অন্য কোনো ইফেক্ট যদি থাকে সেটাও এভাবে নিয়ে নিতে পারে। ওকে, আমরা একটু টাইপ টুলটা দেখে নেই। টাইপ টুলের এক্সপ্যান্ডটা কি, এক্সপ্যান্ডটা হচ্ছে আমরা যদি এখানে কিছু লিখি, টেক্সট লিখলাম, এটাকে অবশ্যই স্বাভাবিক একটা ফন্ট আমরা দিয়ে দেই,
দিলাম। এবার এই টেক্সট টুলটাকে আমরা কালার দিতে চাই, অবশ্যই ডাবল ক্লিক করলাম, দেন কন্ট্রোল এ, এবং এই ফিল কালার থেকে আমরা যে কালারটা দিয়ে দিব সেটাই কিন্তু প্লেস হচ্ছে। বাট আমি যদি চাই যে এখানে আমি গ্রাডিয়েন্ট কালার দিব, এইভাবে এখান থেকে গ্রাডিয়েন্ট কালার দিতে চাইলে দেখি কি হয়। গ্রাডিয়েন্ট কালার কিন্তু হলো না। কেন হলো না? তার কারণ এটা হচ্ছে একটা টেক্সট, আর কোনো টেক্সটে কখনো গ্রাডিয়েন্ট কালার প্লেস হয় না, অবশ্যই সেটাকে এক্সপ্যান্ড করে নিতে হয়। তো আমি সিলেক্ট করলাম অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, দেন ওকে। এবার যদি একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিই, এই যে কালারটা কিন্তু প্লেস হয়ে গেল। ওকে, এই যে দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এটা এখন শেপ হয়ে গেছে, মানে টেক্সট অবস্থায় কখনো ইলাস্ট্রেটরের মধ্যে গ্রাডিয়েন্ট কালার প্লেস হয় না, অবশ্যই সেটাকে এক্সপ্যান্ড করে নিতে হয় বা আউটলাইন করে নিতে হয়। ওকে, তাহলেই কেবলমাত্র গ্রাডিয়েন্ট কালার প্লেস হয় ইলাস্ট্রেটরে। আচ্ছা, এটাকে আমি কেটে দেই। এইবার আমরা যদি পরেরটা একটু দেখি, টেক্সটে কিভাবে গ্রাডিয়েন্ট দিতে হয় আমরা সেটা বুঝলাম। টেক্সট র্যাপটা কি জিনিস? টেক্সট র্যাপ হচ্ছে, আমরা যদি টাইপ টুলটা সিলেক্ট করে নিয়ে একটা এরিয়া দিয়ে দিই, এরিয়া দিলাম, এরিয়া দেওয়ার পরে অবশ্যই স্টক কালারটা দেই এবং ফিল কালারটাকে বন্ধ করে দিলাম। ওকে, আমরা গুগলে যাই, গুগলে যে একটু কিছু টেক্সট নিয়ে আসি, যেমন লরেম ইপসাম, লরেম ইপসামটা নিয়ে আসি, অর্থাৎ ফ্রি টেক্সট, যেগুলো ডামি টেক্সট বলা হয়। লরেম ইপসাম নিলাম, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, পাশাপাশি কন্ট্রোল এ দিয়ে আবারও সিলেক্ট করি। এইগুলোকে আমি হচ্ছে ফন্টটাকে ছোট করে দেই, অর্থাৎ এতটুকু করে দেই, আর একটু বড় করি, আর একটু বড় করলাম। আমরা এটাকে ল্যাটো ফন্ট ব্যবহার করি। ওকে, আচ্ছা, এই জায়গায় আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন পত্রপত্রিকায় অনেকগুলো টেক্সট থাকে, তার মধ্যে একটা ছবি থাকে, সেই ছবির চারপাশ থেকে লেখা থাকে। ওকে, একটু দেখালে বুঝবো বিষয়টা। আমরা যদি গুগলে চলে যাই, যে এখান থেকে একটা ইমেজ নামিয়ে নিই, ইমেজ, এই ছোট্ট ইমেজটা নামাতে পারি চাইলে। এটা রাইট ক্লিক করি, সেভ ইমেজ অ্যাজ, দেন সেভ করি। এটাকে আমি ইলাস্ট্রেটরের মধ্যেই নিয়ে যাই, নিয়ে ছেড়ে দিলাম। ওকে, ওকে, আচ্ছা, এই যে আমাদের ছবিটা, এই ছবিটার নিচে কিন্তু অনেক ধরনের টেক্সট ঢেকে যাচ্ছে, তার মানে না? তাহলে আমি কি করব? আমি আরেকটু বড় করি, এটা, এই দুটো আমি সিলেক্ট করি, দুটোই সিলেক্ট করে এডিটে যাই। এডিট থেকে আমরা যদি, সরি, অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, টেক্সট র্যাপ থেকে মেক, এবং ওকে। এই যে এবার কি দেখতে পাচ্ছি, এই ছবিটার চারপাশ থেকেই কিন্তু টেক্সটটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে আমি এখানে নিয়ে যাই, এখানে স্পেস করে দিল ছবিটার জন্য, এখানে নিয়ে যাই, এখানে আবার স্পেস করে দিল, যেখানেই নিয়ে যাচ্ছে সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে ছবির জন্য এই টেক্সট গুলো। এটাকেই বলা হয় মূলত টেক্সট র্যাপ। ওকে, আচ্ছা, তো আজকের বিষয়গুলো বা ইলাস্ট্রেটরের প্রত্যেকটা বিষয় আসলে খুব ছোট ছোট, প্রথম দিকে প্রত্যেকটা টুলসের কাজ অনেক ছোট ছোট। আমরা আরো দুটো তিনটে ক্লাস পরে প্রজেক্ট করব, তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব, বা বলা যায় এই টুলস গুলো দিয়েই আমরা প্রজেক্ট গুলো তৈরি করব। ওকে, তো আজকের মতো এখানে ক্লাস শেষ হচ্ছে।